এই মুহূর্তের বাংলাদেশ কেমন আছি আমরা? জামাত শিবির নিষিদ্ধের প্রক্রিয়া চলছে আদালতে, আবার গত কয়েকদিনের সংঘাত সহিংসতার রণক্ষেত্রের ধাক্কা সামলে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছি, ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আসলে বাংলাদেশকে হয়তো পেছনে নিয়ে যাওয়ার এক ধরনের চেষ্টাও করা হচ্ছে। উন্নয়নের রোল মডেলের দিকে যখন আমরা হাঁটছি, যখন আমরা অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছিলাম, ঠিক একই সময়ে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টাও চলেছে বাংলাদেশে। সেই সব কিছু মিলে বাংলাদেশের 20 কোটি মানুষ আসলে কি চায়? তারা হয়তো শেষ পর্যন্ত ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। কেমন আছে বাংলাদেশ, এই মুহূর্তের বাংলাদেশ, এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সভাপতি পেশাজীবী সমন্বয় পরিষদ, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন, সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং আছেন এইচ রহমান মিলু, রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আপনাকে একটু শুরু করতে চাই যে এই শব্দটি দিয়ে আসলে আজকে আমরা শুরু করেছি এই মুহূর্তের বাংলাদেশ। আমরা যে রণক্ষেত্র হতে দেখেছি, আসলে 53 বছরের ইতিহাসে হয়তো আমরা কখনো কল্পনাও করিনি যে বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্রে এরকম মৃত্যু, এই ধরনের সংঘাত সহিংসতা আমাদের দেখতে হবে। সেখান থেকে আমরা অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই জানেন, আগামীকাল থেকে বলতে গেলে আসলে আজকে থেকে আমরা দেখেছি স্বাভাবিক নিয়মে অফিস আদালতও শুরু হয়েছে। এটি কি আসলে আমাদের দেখবার কথা ছিল? এক ধরনের সাধারণ ছাত্রদের আন্দোলনে আমরা দেখেছি তৃতীয় পক্ষের এক ধরনের আনাগোনা শুরু হয়েছে, এবং সেখান থেকে আমরা আজকে পর্যন্ত অপেক্ষা করছি আসলে জামাত শিবিরের নিষিদ্ধ হবার ঘোষণা আসছে কিনা। সেই সব কিছু মিলে একটু জানতে চাই। ধন্যবাদ তন্নি, এবং আমার সাথে দুজন সহ আলোচক আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনায় যুক্ত হচ্ছি। প্রথম কথা হলো, আমি গভীর মানে মানসিকভাবে অপেক্ষা করছি কখন শুনবো যে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, কিশোর মুক্তিযোদ্ধা, সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়েছি। সেই হিসেবে এটি আমার কাছে আজকে আগ্রহের খবর। আমি সারাক্ষণ মনিটর করছি টেলিভিশন, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে আজকে প্রক্রিয়া দিন আছে। আর কিছুক্ষণ আগে আমরা জেনেছি আজকে ঘোষণা হবে। সেই ঘোষণার অপেক্ষায় আমি আছি, আমার ধারণা গোটা দেশবাসী আছে। কারণ জামাত শিবির এমন একটা দল যে তাদের বয়স সম্ভবত 70-এর কাছাকাছি, দলটির আরও বেশি হতে পারে। তো সেখানে ব্রিটিশ আমল থেকে তাদের শুরু, সেখান থেকে আজ অবধি জনসমর্থনটা পায় নাই। নির্বাচনে সেটা বোঝা যায় যে তাদের 5 থেকে 7% জনসমর্থন রয়েছে। তারপরেও তারা আমাদের স্বাধীনতা মানে না, তারা আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। তারা তাদের মতো করে রাজনীতি করে, যে রাজনীতির সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। সে ভিন্ন আলোচনা, সেটা যদি পরে সুযোগ যায় আমরা কথাটা বলবো। একটু পেছনে যেতে হয় আলোচনার প্রেক্ষাপটে। সেটি হলো গিয়ে গত 7ই জানুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন হয়েছে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশ, আমি যদি এই 1 জুলাইয়ের আগ দিকে তাকাই বা 30শে মে পর্যন্ত, তাহলে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা উন্নয়নের রোল মডেল। একটা প্রভূত উন্নতি হয়েছে বিগত 15 বছর বাংলাদেশে, এবং অনেক আমাদের স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। মেট্রো রেল, যেটা আমরা চিন্তাই করতে পারি না, বিদেশে গেলে মনে হতো যে কবে আমাদের দেশে মেট্রো রেল হবে। যখন মেট্রো রেলকে আমরা দূর থেকে দেখি যাচ্ছে, তখন আমাদের কাছে খুব স্বপ্নের মতো লাগে। তো সেই সমস্ত পদ্মা সেতু অনেক আছে, বঙ্গবন্ধু টানেল, বা আমাদের সামগ্রিকভাবে যে উন্নয়ন হয়েছে গোটা দেশের, বিশেষ করে অবকাঠামোর, সেই জন্য আমাদের গৌরবের একটা জায়গা ছিল। কিন্তু 1 জুলাই থেকে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, পরিণাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে আন্দোলনটা ভালোই চলছিল এবং চমৎকার চলছিল 13 জুলাই পর্যন্ত। সেখানে আমরা দেখলাম যে পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে, মানে এত তারা মিছিল করে যাচ্ছে বা তাদের সাথে কোনো সংঘাত হয়নি, এমনই পুলিশকে ভেদ করে তারা মিছিল করেছে। এবং একটা আমার মনে আছে যে সম্ভবত এটা 14 তারিখ হতে পারে বা 13 তারিখে, যে পুলিশের সাজা গাড়ির উপরে তারা উঠে নাচানাচি করেছে, তারপরেও কিছু বলে নাই। কিন্তু আমরা বুঝলাম না 14 তারিখ থেকে এই জিনিসটা খুব সামনে আসা উচিত। 14 তারিখ থেকে এটা যেন টার্নিং হয়ে গেল, যে টার্নিং পয়েন্ট কিন্তু বঙ্গবন্ধু কন্যা মানে প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে আমি টার্নিং পয়েন্ট হিসেবে দেখি নাই। আমি দেখেছি মহামান্য রাষ্ট্রপতির সাথে তারা যে সাক্ষাৎ করতে গেল, ওখানে মিলিটারি সেক্রেটারি তারা একটা স্মারকলিপি দিয়েছে, এবং স্মারকলিপির দাবিটা ছিল খুব অদ্ভুত। সেটি হলো যে 24 ঘন্টার মধ্যে এটা কোটা সংশোধন করে, মানে
সংসদ ডেকে পাশ করতে হবে 24 ঘন্টার মধ্যে। এখানে এই অস্থিরতা কেন তারা শুরু করলো? তার মানে পেছন থেকে ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল বারবার, তারা কেন ধৈর্য ধরতে পারে? 24 ঘন্টার মধ্যে সংশোধন করে সেটা সংসদে পাশ করা সম্ভব। ঠিক এই জায়গাতে আমি আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর সাজেদ হোসেন আপনার কাছে আসতে চাই। যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলেছেন ডক্টর কামরুল হাসান খান, ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল, মাননীয় প্রধান বিচারপতি তিনি ধৈর্য ধরতে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে বারবার ধৈর্য ধরবার কথা বলা হচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীও ধৈর্য ধরতে বলেছেন। এরপর আমরা দেখলাম একেবারে সাধারণ একটি আন্দোলন, সেটি আসলে ধৈর্যহীন হয়ে উঠলো এবং সংঘাত সহিংসতা রণক্ষেত্র যেটি আমরা দেখেছি সেটি নিশ্চয়ই আর নতুন করে বলবার কিছু নেই। একজন শিক্ষক হিসেবে একটু আপনার কাছে জানতে চাই, এই যে যারা আসলে আন্দোলন করছিলেন তারা প্রত্যেকে কিশোর কিংবা তরুণ, তাদের সাথে আসলে এক ধরনের এর আগেই মানে এই ধরনের পরিবেশ তৈরি হবার আগে এক ধরনের আলোচনার সুযোগ আমাদের তৈরি করবার দরকার ছিল কিনা? দেখুন, আমি শিক্ষক, আমি চাইবো যে আমাদের ছাত্ররা পড়ালেখা করবে, যত্নবান হবে, দায়িত্বশীল হবে। উনি যেই কথাটি বললেন ধৈর্যশীল হবে, তা আমি প্রথমেই গভীর সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমাদের ছাত্ররা যারা আহত হয়েছে বা জনগণ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সমবেদনা জানাই। তবে আমি সরাসরি বলতে চাই যেটি প্রফেসর উনি অনেক অভিজ্ঞ, যে কথাটি দরকার ছিল ষড়যন্ত্র কিনা এই জায়গাটি ছাত্রদের বুঝার দরকার ছিল। একটি কোটা বিরোধী মেধার চর্চা কিন্তু সবাই চায়। আপামর জনগণ হতে শিক্ষক সমাজ হতে শুরু করে প্রকৌশলী সমাজ, ডাক্তার সমাজ বা চিকিৎসক সমাজ বা সবাই এ দেশের যারা আছেন রাজনীতিবিদ, কেউ কিন্তু মেধার বিপক্ষে নয়। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মেধার কথা বলেছেন এবং আমরা যারা শিক্ষক আমরা দেখেছি গোল্ড মেডেল দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়, মেধার চর্চার জন্যই করা হয়, সব কিছুই করা হচ্ছে। তারপরেও শুধু একটি ছাত্র আন্দোলন, আপনাকে বুঝতে হবে যে ছাত্র আন্দোলন সেটি ক্যাম্পাস ভিত্তিক হবে, সেটি নৈরাজ্য ভিত্তিক হতে পারে না, সেটি কিন্তু মেধার চর্চা নয়। একটি দেশ আমরা চাই কি? আমরা চাই একটি সুন্দর ক্যাম্পাস, আমরা চাই উন্নত বাংলাদেশ। আপনারা দেখুন 2008 বা 2009 দেশের অবস্থা কি ছিল, 2024 কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় যদি ছাত্ররা চিন্তা না করে বা আমাদের অভিভাবকরা চিন্তা না করে, শিক্ষকরা চিন্তা না করে, যে কোনো কিছু নিয়েই যদি অসহিষ্ণু হয়, পরমত সহিষ্ণুতা থেকে কিন্তু আসলে এই আন্দোলনে ছাত্ররা কোনো ধরনের সংঘাত সহিংসতা করেনি, অবশ্যই করে নাই। সে কারণেই বলছি পরমত সহিষ্ণুতা আমাদের ক্যাম্পাসে চর্চা হওয়ার কথা। আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার দায়ভার তো নিশ্চয়ই প্রত্যেকেরই অবশ্যই আমাদের। আমি বলবো যে সবার এই কথাটাই বলছি। দেখুন, আমাদের কিন্তু কিছুদিন আগেই যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে গাজাতে, নৃশংস হত্যাকাণ্ড, সেটার কারণে আমেরিকাতে ছাত্র সমাজ জেগে উঠেছিল। কিন্তু তারা কি ধরনের আন্দোলন করেছে? ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাসের ভিতরে তারা কোনো রাস্তাঘাট বন্ধ করে নেই, নৃশংসতার আশ্রয় নেন। সেখানেও কিন্তু ব্রুটালিটি পুলিশ করেছে, আমরা দেখেছি। আমি সেই কারণেই বলছি, আমি ছাত্র সমাজকে এখানে আসছি গভীর সমবেদনা জানাতে এবং ঐক্যের কথা বলছে। এখন আমরা পিছনে ফিরে যাওয়ার সময় নেই। নৃশংসতা এমন পর্যায়ে গেছে যেটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ 75-এ যে ষড়যন্ত্র, জুলাইতে আমরা দেখতে পেয়েছি ষড়যন্ত্র, জুলাইতে সেই ষড়যন্ত্র হয়েছে, আগস্টের ষড়যন্ত্র। এবং আসলে যে ধরনের রণক্ষেত্র আসলে আমরা হতে দেখেছি, এই জায়গাটিতে আমি একটু ইচ্ছামা মিলে আপনার কাছে আসতে চাই। যে ষড়যন্ত্রের কথা তো ডক্টর সাজেদ হোসেন বলছিলেন, নিঃসন্দেহে এটা আসলে বোঝাই যায় সাধারণ ছাত্রদের পক্ষে এই ধরনের সংঘাত সহিংসতা করা কখনোই সম্ভব নয়। তো আমরা সেটি বিশ্বাস করতে রাজি নই, হয়তো আপনিও আমার সাথে একমত হবেন। কোনো না কোনো পক্ষ নিশ্চয়ই তাদেরকে ইন্ধন জুগিয়েছে পেছন থেকে এবং এখন হয়তো সরকারিভাবেই বলা হচ্ছে জামাত শিবির কিংবা বিরোধী দলগুলো আসলে এই আন্দোলনের মাঝে তৃতীয় পক্ষের মতো এক ধরনের ভূমিকা পালন করেছে। সেই জামাত শিবিরকে আমরা নিষিদ্ধ করতে চাইছি, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই বলছেন যত দ্রুত সম্ভব, সেটি আমরা আগে কেন করলাম না? ধন্যবাদ আপনাকে। প্রথমে শোক জানাচ্ছি নিহত সকল ছাত্র এবং সাধারণ জনগণ যারা এই বিগত 15 তারিখ থেকে এখন পর্যন্ত মারা গেছেন। যারা আহত আছেন, আহতদের মাঝে আমার খুব কাছের অনেকগুলি ছোট ভাই আইসিইউতে এখনো ভর্তি আছেন। তো আপনার এই বক্তব্যটা দেখেন, আপনি জামাত শিবির নিষিদ্ধের যে দাবিটা, এটা আমরা অনেক বছর আগে থেকে করে আসছি। এরশাদ বিরোধী আন্দোলনে যখন আমরা জয়ী হলাম, বাংলাদেশে যখন একটা গণতান্ত্রিক সরকার এলো, আনফরচুনেটলি নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছিলেন, কিন্তু তখন কিন্তু আমাদের আন্দোলনটা ছিল
বিএনপির কাছে আমাদের যে দাবিটা ছিল সেটি ছিল যে জামাত এবং শিবিরকে, যেহেতু তারা যুদ্ধাপরাধী সংগঠন এবং তার আদর্শ ধারণ করা সংগঠন হচ্ছে কি শিবির, তো দুটো একই জিনিস, এদেরকে আমরা চেয়েছিলাম রাজনীতিতে না রাখতে। কারণ পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম কোনো নজির নেই যে আপনি একটি দেশকে চাননি, একটি দেশের বিরোধিতা করেছেন এবং সেই দেশটিতে আবার আপনি রাজনীতি করছেন। এটা আরেকটা দাবি আমাদের ছিল যে এই যে আটকে পড়া বিহারি বা পাকিস্তানি যাদেরকে আমরা বলি, এদেরকে ভোটাধিকার না দেওয়া, এই দুটোই কিন্তু হয়েছে। এবং আমি এখন আপনার মাধ্যমে, এই টেলিভিশনের মাধ্যমে আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এই দুটো জিনিসকে, শুধু জামাত শিবির নিষিদ্ধ নয়, এই পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি যারা ৭১ আপনারা জানেন যে এই বিহারিদের অত্যাচার রাজাকারদের চেয়ে কোনো অংশে কম ছিল না, এবং প্রচুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আমাদের মুক্তিযোদ্ধাদের পরিবারদেরকে থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুণ্ঠন, হত্যা, সব কিছুতে তারা জড়িত ছিল। তো সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর অনেক বছর পরেও যদি এখন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। হয়তো আরো আগে নেওয়ার সুযোগ ছিল, আগে নেওয়ার সুযোগ ছিল, এবং আরো আগে নিলে যে সুবিধাটা হতো, আপনি যদি ৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন জামাত এবং শিবির কিন্তু এতটা শক্তিশালী ছিল না। আমি রিসেন্টলি একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের এই ১৫ বছরে জামাত এবং শিবিরের কর্মী বেড়েছে ৩ গুণ। মানে তাদের এই ১৫ বছর ধরে কিন্তু আপনি ওপেন কোনো রাজনীতি তারা করেনি, কিন্তু তারা ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করেছে। একই জিনিস আবার উল্টো দিক হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগের কিন্তু কর্মী কমেছে, তৃণমূলটা হারিয়ে যাচ্ছে, এবং এটা শুধুমাত্র স্থানীয় সাংসদদের সে জামাত শিবিরের প্রতি প্রেম, তাদের কাছ থেকে লেনদেন, সবকিছুর কারণে। যাই হোক, এটা অন্য একটা আলোচনা। এখন এই আপনার যে আন্দোলনটা আমরা দেখলাম বিগত কয়েকদিন ধরে, ছাত্র আন্দোলন যেটা ছিল, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্যার যেটা বললেন, ডেফিনেটলি এটা একটা সুন্দর আন্দোলন ছিল। একদম আপনার ৭ তারিখ থেকে শুরু করে ১৩ তারিখ পর্যন্ত এই আন্দোলনে পুরো, হ্যাঁ, এদের আন্দোলনের কারণে ঢাকা শহরে অনেকগুলি পয়েন্টে তারা বসছিলেন। ঢাকা শহরে তীব্র যানজট ছিল। আন্দোলনের যৌক্তিকতা দেখেন, এটা কিন্তু ডিবেটের ব্যাপার। কেন আমি বলি আপনাকে, যদি এই দাবিটা, মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা বাতিলের দাবিটা যদি সর্বপ্রথম ছাত্র শিবির ১৯৯৬ সালে না করত, তাহলে আমার এই আন্দোলনের সঙ্গে আমার একমত হতে কোনো আপত্তি ছিল না। যেহেতু পুরো জিনিসটা, এই আন্দোলনটাই ব্রেন চাইল্ড হচ্ছে কি শিবিরের বা জামাতের, তো আমি জেনে বুঝে জামাতের এবং শিবিরের একটা ব্রেন চাইল্ড যে জিনিসটা, সেটাকে আমি কখনোই স্বাধীনতার সপক্ষে। ছাত্ররা তো আসলে নৃশংসতা চায়নি, তারা তো, এখানে দেখেন আপনি, ছাত্ররা কিন্তু নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল না। এখন আমরা যাদেরকে সাধারণ ছাত্র বলি, যারা কোনো দল করে না, তারা নিঃসন্দেহে সাধারণ ছাত্র। কিন্তু ছাত্রদের ভিতর তো যেমন ছাত্রলীগ আছে, ছাত্রলীগ যেমন আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবিরও আছে। ছাত্র শিবিরকে আপনি যদি সাধারণ ছাত্র বলেন তাহলে কিন্তু হবে না। তারাও তো দেখতে সাধারণ ছাত্রের মতো নেই, বা তারা একই ক্লাসে পড়ছে, একই শিক্ষকের কাছে তারা শিক্ষা নিচ্ছে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো চেহারা দেখে তো আপনি ফাইন্ড আউট করতে পারছেন না যে এটি সাধারণ ছাত্র নাকি শিবিরের ছাত্র। জি, সেটি নিঃসন্দেহে আমাদের জন্য এখন বেশ কঠিন। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, একটু আপনার কাছে আবারও আসতে চাই। যেই আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করবার কথা বলছি, কিংবা রহমান মিলু যেটি বলছিলেন যে অনুপ্রবেশ ঘটে যাচ্ছে এই ধরনের সাধারণ ছাত্রদের, যেই ধরনের আন্দোলনগুলো আছে সেখানে এদের, তার মানে কি আসলে যদি আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ করি, এর পরে কি আসলে আমরা এই অবস্থা থেকে রেহাই পাবো, নাকি আসলে আরো একবার সংঘাত সহিংসতার আশঙ্কা থেকে গেল? এটা নিশ্চিত করে বলা যাবে না যে কি দাঁড়াবে। কারণ হচ্ছে গিয়ে যে আমরা স্বাধীনতা পরবর্তী সময় দেখেছি যে জাসদের জন্ম হলো। জাসদের মধ্যে তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি, জাসদের মধ্যে কিন্তু সব স্বাধীনতা বিরোধীরা ঢুকে গিয়েছিল, যে কারণে তাদের মধ্যে একটা মিলিটেন্সি ছিল সব সময়। এখন জামাত শিবির নিষিদ্ধ, এটা সবাই আমরা চাচ্ছি, কিন্তু তার পরবর্তী পদক্ষেপগুলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিভাবে মোকাবেলা করব, এটা একটা বড় বিষয়, যে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা জামাত শিবির মানে বন্ধ ঘোষণা, রাজনীতি নিষিদ্ধ করার মানেই হচ্ছে যে বাংলাদেশে আমরা স্বাধীনতা বিরোধী কোনো রাজনীতি দেখতে চাই না, বা যারা যুদ্ধাপরাধী তাদেরকে আমরা রাজনীতি দেখতে চাই না, এটা তো মূল বিষয়। সেই হিসেবে কেউ কেউ তাদেরকে পুনর্বাসন করতে পারে, পুনর্বাসন লোকের তো অভাব থাকে না। কারণ আজকে বাংলাদেশের রাজনীতি এমন হয়ে গেছে, এমন ঘটনা অনেক ঘটছে যে একটা দুর্নীতিবাজকে কিংবা একটা সন্ত্রাসীকে এক দল থেকে ছেড়ে দিল, সে আবার আরেক দলে গিয়ে তাকে লুফে নিল। তো সেই জায়গাটা আমার ম্যানেজমেন্টে কীরকম হবে সেই জায়গাটাও চিন্তা করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই হবে না, তার পরবর্তী পরিস্থিতি চিন্তা করতে হবে, কি করতে হবে সেটাও চিন্তা করতে
করতে হবে। তো আমি তো নিশে আসি একটু কোটা আন্দোলনে একটু আসি, যে অস্থিরতার জায়গাটাতে আমি আবার আমরা একটু আসবো, আবার আমাদের কি বিরতির সময় হয়েছে। দর্শক, ZSRM দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ZSRM দেশ সাম্প্রতিক দেখছেন। এই মুহূর্তের বাংলাদেশ কেমন আছে সেই আলোচনা করছিলাম আমরা। অধ্যাপক ডক্টর সাজেদ হোসেন, আপনার কাছে আসতে চাই। যেই জামাত শিবির নিষিদ্ধ করার কথা আমরা শুনছি, সেখান থেকে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন সরকার যথেষ্টভাবে প্রস্তুত রয়েছে যদি তাদেরকে নিষিদ্ধ করবার পরেও নতুন করে আসলে কোনো সংঘাত সহিংসতা হয়। যেই পরিস্থিতি আসলে আমরা দেখলাম, কিংবা বাংলাদেশের অর্থনীতিকে আসলে এক ধরনের স্থবির করে দেওয়ার একটি চেষ্টা চলেছে দেখেছি, সেই জায়গাগুলো থেকে আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো কিনা? দেখুন, আমি আবারও বলছি, ছাত্ররা আমাদের সম্পদ এবং সবাই বাংলাদেশের সবাই ভালো থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। আমরা স্বপ্ন দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছেন, বাস্তবায়ন করেছেন। একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, বাস্তবায়ন করেছেন। সুতরাং শিক্ষা গবেষণা উন্নয়নের জন্য উনি যে কাজগুলি করেছেন, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন, সেটি হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু টানেল, আমাদের মহাকাশে স্যাটেলাইট, আমাদের মেট্রো রেল, সব কিছু আপনি যা কিছু দেখবেন না কেন, রাস্তার উন্নয়ন হতে শুরু করে শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, গবেষণায় একটি আমাদের নিজেদেরকে এখন একটি গর্বের জায়গায় এসেছি। সেই জায়গা থেকে যখন আমরা শান্তিতে ফিরে যেতে চাই, সেখানে ষড়যন্ত্র হয়েছে, সেখানে নির্বুদ্ধিতা আমি বলবো না, একটি শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন, সেটাকে হত্যা, কু বা ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাওয়া হলো, জঙ্গিবাদের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেটি কিন্তু সবাইকে ভাবতে হবে। আমি ছাত্র সমাজকে বলবো যে আমাদের দেশকে তারা উন্নত দেশে নিয়ে যাবে। তারা আমাদেরকে স্বপ্নে, যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন, বঙ্গবন্ধু 30 লক্ষ শহীদ হয়েছে, শহীদদের বিনিময়ে এ দেশ, এটি কিন্তু ছাত্রদেরকে ধারণ করতে হবে। এই আপামর জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ কিন্তু শহীদ হয়েছেন 30 লক্ষ। তাদেরকে যদি ধারণ করা হয়, তারা কিন্তু আত্মাহুতি দিয়েছেন কোনো কিছুর বিনিময়ে নয়, তারা আত্মাহুতি দিয়েছেন এই ছাত্ররা ভালো থাকার জন্য, আমাদের দেশ ভালো থাকার জন্য, আমরা ভালো থাকার জন্য। আমরা পড়াচ্ছি কেন? আমরা পড়াচ্ছি বা আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াচ্ছি কেন? ছাত্ররা যাতে ভালো থাকে, তাদের ভালো কেরিয়ার হয়। এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এখন আমি মনে করি যে জামাত শিবির সেটি একটি রাজনৈতিক বিষয়। তারা যদি জঙ্গিবাদের সাথে জড়িত, তারা সবসময় জঙ্গিবাদ করেছে, তারা রক কেটে দিয়েছে, তারা হত্যা করেছে পুলিশের ছাত্রদেরকে, ছাত্রলীগের বা যে কোনো ছাত্রকে 6 তলার থেকে ফেলে দিয়ে তারপরে আবার পিটিয়ে রক কেটে হত্যা করেছে, পুলিশকে ঝুলিয়ে রেখেছে। এটি নৃশংস। কারাগারে জঙ্গিদেরকে ছিনিয়ে নিয়েছে, কারাগার আক্রমণ করেছে, হাসপাতাল আক্রমণ করেছে, ফায়ার ব্রিগেড, যারা এদের সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যাদের দুর্যোগ ব্যবস্থাপনা, মেট্রো রেল, এদের সাথে কারোর সাথেই সম্পর্ক নেই। সেটি কিন্তু ছাত্রদেরকে, অভিভাবকদেরকে, যাদের শিক্ষক, এখন শিক্ষক সমাজের কাছে আমি আপিল জানাবো, ছাত্র সমাজের কাছে আপিল জানাবো, অভিভাবক মা সমাজের কাছে আপিল জানাবো যে মেধার চর্চা কিন্তু আমরা করতে চাই। আমরা চাই দেশ সুন্দর থাকুক, শান্তিতে থাকুক, লেখাপড়ার পরিবেশ হোক, গবেষণার পরিবেশ হোক। এবং এখানে আমার কাছে প্রধান বিষয় হচ্ছে জামাত শিবির, জঙ্গি, এদেরকে এদেশ চায় না, জনগণ কখনো তাদেরকে চায়নি। যেটি আমাদের কামরুল হাসান, উনি তো সুন্দর করে বলেছেন যে জঙ্গিবাদের এখানে কোনো স্থান নেই। আমরা বিশ্বাস করতে চাই আসলে বাংলাদেশে যে 5 কোটিরও বেশি তরুণ আছে, তারাও নিশ্চয়ই আপনার কথাই আমি আসছি, যেটি আমরা ফিরে দাঁড়াতে পারবো কিনা। বঙ্গবন্ধু কন্যা কিন্তু এমন একটি জায়গায় নিয়ে গেছেন, সারা পৃথিবীর একটি সমীহের স্থানে নিয়ে গেছেন। সেখানে আমাদেরকে বটমলেস বাস্কেট থেকে আমরা 2024-এ এসেছি মেট্রো রেলের বাংলাদেশে, গবেষণার বাংলাদেশে, টানেলের বাংলাদেশে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশে, ডিপ সি পোর্টের বাংলাদেশে। সেই জায়গাগুলি কিন্তু ছাত্রদেরকে বুঝতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বলেছেন আমাদের দিকে তাকালে পাকিস্তানের লজ্জা হয়, সেটি বাংলাদেশ হিসেবে আমাদের জন্য আমি আবারও পাকিস্তানের কথা যখন আসছেন, দেখেন ষড়যন্ত্রটা কোথায়। ষড়যন্ত্র একটি পপুলার প্রধানমন্ত্রী ইমরান খানকে 1 সপ্তাহের মধ্যে কি করেছে, কারা করেছে, সেটি কিন্তু বোঝার বিষয়। এখানে আমাদের বাংলাদেশে আসলে এই ধরনের ষড়যন্ত্র হয়েছে, এটি ছাত্ররা
আমি অনুরোধ করব তারা যাতে এই ষড়যন্ত্রটা নিশ্চয়ই। বোঝার রহমান চেষ্টা নীলা, করে। আপনার কাছে আসতে চাই, যে তরুণদের নিয়ে আমরা আলোচনা করছি, আপনি নিজেও তরুণদেরকে নিয়ে কাজ করছেন, বাংলাদেশে 5 কোটিরও বেশি তরুণ রয়েছে, তাদেরকে নিয়ে নিশ্চয়ই আমাদের এগিয়ে যাবার কথা ছিল। যে নৃশংসতার কথা আমরা বলছি, কিংবা যে সংঘাত সহিংসতা আসলে আমরা নিজেদের চোখে দেখলাম, যেটি আমরা কেউ প্রত্যাশা করিনি, সেটি তো কোনোভাবেই সাধারণ ছাত্রদের উপর সেই দায় আসলে বর্তানোর সুযোগ আছে কিনা সেটিও আমাদের এখন ভাববার বিষয়। কিন্তু প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত, এবং সেই প্রতিটি মৃত্যুর নিশ্চয়ই একটি দায়ভারের জায়গা রয়েছে, একটি শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমাদের করবার প্রয়োজন রয়েছে। সেটি আমরা দেখতে পারবো কিনা? আমি তো আপনার এই জায়গাতে একেবারে আমারও একই দাবি যে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ড কেস টু কেস এটাকে বিচার করতে হবে। এবং এত আপনার বিভিন্ন জায়গায় এত ক্যামেরা, সিসি ক্যামেরা, এই বা ব্যক্তিগত ক্যামেরা, আপনার রাষ্ট্রীয়ভাবে আপনার সড়কের উপরে যে ক্যামেরাগুলি আছে, সবগুলি ফুটেজ অলরেডি আমি যতটুকু জানি সরকারের বিভিন্ন সংস্থা তারা নিয়ে তারা দেখবেন। দেখেন, এখানে আমি আপনার মাধ্যমে এই আন্দোলনরত সমস্ত ভাইদেরকে বা ভাই বোনদেরকে একটা জিনিস শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার চেষ্টা করব। সেটি হচ্ছে গিয়ে যে দুটো হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমরা অনেক বেশি দেখেছি যে ছাত্রদের মাঝে তাদেরকে ক্ষোভের সঞ্চার করেছে। তার ভিতরে প্রথমটি হচ্ছে গিয়ে একটি তো আপনার সাইদ হত্যাকাণ্ড, যেটা আমরা একটা চিত্র দেখেছি, তার পিছনে আরেকটা চিত্র আছে, সেটা আমরা দেখিনি, আমি এটার বাদ দিলাম। দ্বিতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটা হৃদয়, সে মারা গেল গুলি খেয়ে। এবং হৃদয়ের সঙ্গে থাকা যে বন্ধুটি, যে হৃদয়ের দেহটাকে তুলে হাসপাতালে নিয়ে গেছে এবং পরবর্তীতে হৃদয় ঢাকায় পাঠিয়ে চিকিৎসার জন্য পাঠিয়েছে এবং মারা গেছে, সেই ছেলেটি কিন্তু লাইভে বলল যে তারা যখন পুলিশের তাড়া খায় তারা প্রায় 200 মিটার দূরে তারা চলে গেছে, এবং সেই সময় হঠাৎ করে সে খুব কাছ থেকে একটা শব্দ পায়, বিকট শব্দ পায়। সে বোঝেনি শব্দটা কোত্থেকে আসছে, বাট কাছাকাছি এটা সে বুঝেছে। এবং তারপরে সে দেখে যে তার বন্ধু রাস্তায় পড়ে আছে, এবং তার পিঠের পিছন দিক থেকে গুলি গিয়ে বুকের এখান থেকে রক্ত পড়ছে। এবং তখন সে বলল যে এইগুলি কখনো পুলিশের হতে পারে না, কারণ পুলিশ, ইন বিটুইন পুলিশ অ্যান্ড আপনার এই হৃদয়, সেখানে 200 থেকে 250-র উপর আপনার সাধারণ ছাত্ররা দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। এখন মাঝখানে 250 ছেলে পেলেকে ক্রস করে একটা গুলি কতটা স্পিন করে আস্তে আস্তে তারপর ওই ছেলেটার গায়ে লাগবে, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো কথা না। সেটা আমাদের কথা না, সেটা এই হৃদয়ের বন্ধু বলছে, যে হৃদয়ের দেহটাকে তুলেছে। আপনি আসেন ঢাকায় মীর মুগ্ধ যেভাবে মারা গেল, হঠাৎ করে তারা রাস্তার মাঝখানে আইল্যান্ডে বসা ছিল, তারপর অনেক দূর থেকে যখন পুলিশের ধাওয়া খেয়ে ছেলে পেলে সব দৌড়াচ্ছিল, সে সময় ওরা মুগ্ধর বন্ধুটা উঠে দাঁড়িয়ে বলো চল আমরা দৌড় দিই। দেখেন, তখনও কিন্তু তাদের কাছে দৌড়ে আসছিল শত শত ছেলে, যারা পুলিশের ধাওয়া খেয়ে একদিকে দৌড়াচ্ছে। এমন নয় যে তাদের দৌড়ানিটা শেষ এবং পুলিশের সামনে মুগ্ধ এসে উপস্থিত এবং পুলিশ গুলি করেছে, মুগ্ধ মারা গেছে, বিষয়টা তা না। তার বন্ধুই বলছে, আমি যখন দাঁড়িয়েছে দৌড় দিচ্ছি তখন পিছে তাকিয়ে দেখেছি মুগ্ধ বসে আছে, আইল্যান্ডের মাঝখানে সে বসে আছে, এবং সে গুলি খেয়েছে। এবং তারপর কিভাবে মারা গেল সেটা তো আপনি তার ফেসবুকের পোস্টে আপনি পেয়েছেন। এবং মুগ্ধ মারা যাবার আগের দিন সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, যে আমাদের এই আন্দোলনে জামাত, বিএনপি ঢুকেছে, শিবির ঢুকেছে, আমি তাদেরকে অনুরোধ করছি আপনাদের ক্ষমতা থাকলে বা হ্যাডম থাকলে, এই জাতীয় একটা লেখা ছিল, আপনারা নিজের দমে আন্দোলন করেন, আমাদের আন্দোলনটাকে নষ্ট করবেন না। তার মানে মুগ্ধদের কাছে অলরেডি ওরা সেটা দেখেছে, আন্দোলনরত অবস্থায় মাঠে তারা দেখেছে যে তাদের বাইরে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। আপনার মনে আছে গতবার 2018 সালে আমরা যেটাকে একটা ভাইবার মান্না বলে একটা ছিল, যেখানে বিএনপি সমর্থিত নেতা মান্না, উনি বলেছিলেন টেলিফোনে ভাইবারে যে আমাদের লাশ দরকার, 6-7টা লাশ ফেলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে সরকার পড়ে যাবে। এই যে 6-7টা লাশ ফেলতে হবে, সেটা কিন্তু 2018 সালের কোটা আন্দোলনে ফেলতে পারেনি। এবার কিন্তু তারা ওখান থেকে এক্সপেরিয়েন্সটাকে, তাদের ব্যর্থতাটাকে তারা মাথায় রেখেছে, সরকার পতনের এক ধরনের আন্দোলনের মোড় নিল আসলে ছাত্রদের, যে পরিকল্পিতভাবে তারা বেছে এই সাধারণ ছাত্রগুলিকে হত্যা করে। গণতান্ত্রিক দেশে আসলে আন্দোলন করার সুযোগ থাকবে, বিশেষ করে ছাত্ররা আন্দোলন করবে, সেটি খুবই স্বাভাবিক। আমি একটু বলতে চাচ্ছি যে বিচার বিভাগীয় তদন্তে আমাদের বক্তব্য, বা আমি বলতে চাই একজন শিক্ষক হিসেবে, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির উপরে আস্থা রাখতে হবে, ছাত্র সমাজ সবাইকেই। কারণ জাতির এই দুর্যোগের সময়, যে কোনো দুর্যোগের সময়, ক্রাইসিসে আমাদেরকে একসাথে থাকতে হবে। সেখানে বিচার বিভাগীয় তদন্ত, ইউএনএ মানে প্রধানমন্ত্রী তো বলেছেন। আরেকটা জিনিস আপনাকে বলি, এই বিচার
এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে যদি কেউ প্রপারলি করতে পারে সেটা এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করবে। জি, অথবা ডক্টর কামরুল উনি হাসান সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ওনার বাবা মা এই সবাই। প্রশ্নটি আমি উনি রেখে জানেন বিরতিতে হত্যাকাণ্ড যেতে কত চাই। করুণ। এই যে আসলে যে নৃশংস মৃত্যু আমরা দেখেছি, সেটি সাধারণ ছাত্র থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মৃত্যু আমরা দেখেছি। প্রতিটি মৃত্যুর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে আসলে আমরা এই ধরনের নৃশংস থেকে বেরিয়ে আসার আমাদের সুযোগ থাকে কিনা। বিরতি নিয়ে ফিরে আপনার উত্তর নিতে চাই। দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশাম্প্রতিক দেখছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা এই হত্যাকাণ্ডগুলোর বা এই মৃত্যুর না দিতে পারি, তাহলে আদৌ এই সংঘাত সহিংসতা আমরা এখান থেকে বের হতে পারবো কিনা? এটা তো সময় সাপেক্ষ ব্যাপার যে দৃষ্টান্তমূলক, তবে সরকারকে নিশ্চিত করতে হবে যে স্বচ্ছতার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে। সেই হিসাবে আমি মনে করি যে আমাদের গভীর আস্থার জায়গা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি জাতির পিতার কন্যা, তিনি সবটাকেই কিন্তু সঠিকভাবে করার চেষ্টা করেন। সেখানে কারণ এই মৃত্যু নিয়ে অনেক রহস্য আছে, অনেক কথাবার্তা আছে, সেগুলি যে এখন এইখানে একটি কথা বলা দরকার, আমি একটু নিই, না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। যে অস্থিরতা শুরু হলো 14 তারিখ থেকে, অস্থিরতার সাথে সাথে তারা কিন্তু এই কোটা আন্দোলনে আর থাকলো না। এই জিনিসটা খুবই যে তারা প্রথমে দিল 4 দফা, তারপরেই দিল 8 দফা, তারপরে আবার 1 দফা, প্রতিদিন তাদের দাবি চেঞ্জ, তারপরে এখন 9 দফা মুভমেন্ট করছে। আমার কাছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো ছাত্রদের একটা কোটা আন্দোলন, এটা যৌক্তিক সবাই মনে করেছে, সরকার তো করেছেই। কারণ বঙ্গবন্ধু কন্যা মানে প্রধানমন্ত্রী, উনি তো 2018-তেই কোটা উঠিয়েই দিয়েছেন, ঠিক আছে। তারপরে 5 জুন যখন শুধুমাত্র আদালতের রায়ের অপেক্ষা করছিলাম 5 জুন যখন হাইকোর্টে সেটা একটা রায় দিল, বাতিল করলো, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাপিল করেছে, অ্যাপিল করেছে, সেই অ্যাপিলের ডেটটা ডিলে হচ্ছিল। তো তারপরে সময় সেটা তো দাবি পূরণ করা হলো। তাদের অন্যতম একটা দাবি ছিল যে বিচার বিভাগ তদন্ত কমিটি করে, সেটাও কিন্তু করেছে, একদম তাৎক্ষণিকভাবে করেছে। তাইলে তারপরেও কেন আন্দোলনটা তারা দীর্ঘায়িত করছে? এখানে একটি জিনিস সবার খেয়াল করতে হবে, সম্ভবত 18 কিংবা 19 তারিখে মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছে যে এটা সরকার পতনের আন্দোলন। তাহলে ওখানে কিন্তু ক্লিয়ার, এই জিনিসটা সব আপনাদের চ্যানেলে বারবার আসলে কোনো না কোনো তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কথা সরকার পতন আন্দোলন বলেই দিয়েছে উনি। তাহলে এই জায়গাটা একটা ছাত্র আন্দোলন, শুধুমাত্র কোটার নিয়ে, সেখানে সরকার আন্দোলন। এবং আমি আপনাকে বলি 13-14 আমরা তো সবসময় এগুলো মনিটর করতে হয়, সেখানে আন্দোলনটা ভালোই করছিল, শান্তিপূর্ণ ছিল। হঠাৎ করে দেখলাম যে আন্দোলনের বেগটা বেড়ে গেল, এবং তখন সন্দেহ হয়েছে যে আপনার পেছনে শক্তি আছে। তখনও যুক্ত হয় নাই, তখন হচ্ছে যুক্ত কিভাবে দেখলাম সেটা হলে দেখবেন পতাকা কেউ ডিস্ট্রিবিউট, এই যে পতাকা খাবার ম্যানেজ করে এত মিছিল টিছিল, কিন্তু টাকা লাগে। অর্থাৎ আরো আগে হয়তো আমাদের অনেক কিছু ভাবার প্রয়োজন ছিল, সেখানে আসলে আমরা একটু দেরি করলাম কিনা। এই সময় মিলে আপনার কাছে আসতে চাই, যে তাণ্ডব, যে সংঘাত সহিংসতা দেখেছি, সেখান থেকে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই শিক্ষা নেবার প্রয়োজন আছে। কি আদৌ শিক্ষা নিতে পেরেছে কি? আমি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে গিয়ে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। হ্যাঁ, এবং সেটা ভালো শিক্ষাটাও নেয় না, খারাপ শিক্ষাটাও নেয় না। আমি জানি না এখান থেকে কি শিক্ষা নেবে, কিন্তু আমাদের বক্তব্যটা সরকার, আমরা চাই এই বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকার আমাদেরকে যা যা দিয়েছে, এটা আসলে আমাদের ভাবনার অতীত। এই আমাদের বিজ্ঞ দুই আলোচক তো বললেন যে আমরা তৃতীয় বিশ্বের দেশ থেকে উন্নয়নশীল দেশে চলে গেছি, আমরা স্বপ্ন দেখছি উন্নত দেশ হব, হ্যাঁ, এবং সেই পথেই হাঁটছিলাম। তো আপনি দেখেন, আন্দোলনটা যদি ছাত্রদের শুধু কোটার দাবিতে হতো, তাহলে যখন এটা হাইকোর্টে আপনার সুপ্রিম কোর্ট থেকে যখন রায়টা এলো, তখনই তো এটা সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে যেত। তারপরে আবার নতুন করে অ্যাড হলো, এখানে নানান আমাদের বিজ্ঞ আলোচক বললেন যে অনেকগুলি ধারা উপধারার মতন অনেকগুলি অ্যাড হতে লাগলো, এবং সেগুলি মিটতে না মিটতেই আবার আরো 10টা দিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে এখন আপনি কলা ছিলে দেন আর বুঝিয়ে দেন, ওই কলাটা তাদের পছন্দ হচ্ছে না। তার মানে হচ্ছে কি যে এই পুরো ঘটনাটা এখন নিয়ন্ত্রণে চলে গেছে। আপনি তৃতীয় পক্ষ বলেন আপনারা মিডিয়া, আমরা সরাসরি বলি জামাত বিএনপি। হ্যাঁ, পুরোপুরি এই ঘটনাটা নিয়ন্ত্রণ করছে জামাত বিএনপি, এবং এটাকে তারা সরকার পতনের আন্দোলনের দিকে তাদের একদম ডিরেক্ট ঘোষণাতে তারা চলে গেছে। এখন বাংলাদেশে এই সরকার পতনের এই জিনিসটাতে, এই প্রক্রিয়াটাতে যারা যুক্ত হবেন, তাদেরকে যদি আপনারা মিডিয়া বলেন সাধারণ ছাত্র, তাহলে কিন্তু আর সাধারণ ছাত্র বলার সুযোগ নেই। কারণ তারা একটা আইডেন্টিটি দিয়েই কিন্তু তারা রাজপথে এসছে, তাদের একটা টার্গেট নিয়ে তারা এখন রাজপথে এসছে যে তারা সরকারটাকে ফেলে দেবে। এখন সরকারটাকে ফেলতে পারুক বা না পারুক, এই সরকার ফেলার
তাদের এই অশুভ একটা শক্তির কারণে কিন্তু আমার বাংলাদেশের আমার এই মেট্রো রেলটা নষ্ট হয়ে গেল, জ্বালিয়ে দিল, আমার সেতু ভবনটা পুড়ে গেল, আমার সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমার গর্বের যেটা বাংলাদেশ টেলিভিশন, সেটা বাংলাদেশ টেলিভিশনে কোনো স্বাধীনতার পরে এই প্রথম আসলে আমরা এরকম ঘটনা দেখেছি। ডক্টর সাজ্জাদ হোসেন, একদম শেষ প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই। যে এই ধরনের আসলে আলোচনা আমরা করছি, এই আলোচনাও নিশ্চয়ই আমরা পরবর্তী সময় আর করতে চাই না, এই সংঘাত সহিংসতা আমরা দেখতে চাই না। ছাত্ররা যারা আন্দোলন করছিলেন সেখান থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আসলে একটি স্বপ্ন দেখছে, বাংলাদেশ ভালো থাকুক। একদম শেষ আপনার বক্তব্য জানতে আমি চাই। আপনার সাথে ধন্যবাদ এবং আপনার সুন্দর সঞ্চালনায়। আমরা আবেগী জাতি, সেটা তো আমরা জানি যে আবেগী জাতি, এবং সেই আবেগকে ধারণ করে ছাত্ররা এগিয়েছে। কিন্তু আবেগকে ধারণ করে দেশকে ধ্বংস করে ফেলা, রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা, সেটি আমরা কখনোই অকার্যকর চাই না। রাষ্ট্র যাতে না হয় ধন্যবাদ। সেই জন্য ষড়যন্ত্র, এইটা সবাই বুঝতে পারছে এবং আমি আশা করব সেই ষড়যন্ত্রকে আমাদের রুখে দাঁড়াতে হবে, ষড়যন্ত্রকে রুখে নিশ্চয়ই। দাঁড়াবো আমরা, অধ্যাপক ডক্টর কামরুল শিক্ষার হাসান পরিবেশ খান, তৈরি ডক্টর করব, সাজ্জাদ হোসেন, এই গবেষণার সময় পরিবেশ মূল্য তৈরি ধন্যবাদ করব। সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।